আচ্ছা দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আলোচনা শুরু করা যাক। তো দেখো এখানে আমাদের তোমাদের যে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং যে কোর্সটা দেয়া আছে 331, তোমাদের আসলে এই কোর্সে এনভায়রনমেন্ট বলতে আসলে আমরা কি বুঝি? আমরা আমাদের চারপাশে যা আছে, যেমন মাটি বলো বা পানি বলো বা বাতাস, যা আছে সব কিছুকে আমরা এনভায়রনমেন্ট বলি। কিন্তু এই কোর্সটাতে আমরা যা যা পড়তেছি সব হচ্ছে ওয়াটার নিয়ে আর কি। তো আমি আমার ভার্সিটি লাইফে এই কোর্সটা আমরা পড়ছিলাম হচ্ছে তোমাদের ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং নামে। আমাদের কোর্সটা ছিল ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং নামে। আমাদের এনভায়রনমেন্টাল 1 কোর্সে এই টপিক গুলো ছিল না, এবং এটা আমরা সেকেন্ড ইয়ারে করছি। তোমাদের এখানে সবকিছুই ওয়াটার নিয়ে, আসলে এখানে কেন এয়ার বা অন্য কিছু দিল না, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট দিল না আমি জানি না, হয়তো সিলেবাস চেঞ্জ হলে পরবর্তীতে চেঞ্জ হবে। এখন তোমাদের তানসির জামান স্যার নিচ্ছে, আর আমি নিচ্ছি তানসির জামান স্যার বিপুল মিড আর আমি আফটার মিড আর কি। তো এর মধ্যে তোমাদের যে উপরের যেটুকু পার্ট দেখা যাচ্ছে, হ্যালো, উপরের এই পার্টটা যেমন টিউবওয়েল আছে, গ্রাউন্ড ওয়াটার এক্সপ্লোরেশন আছে, ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং, হেলথ, স্যানিটেশন, এই পার্টটা তোমাদের তানসির জামান স্যার পড়াবে। আর নিচের যে পার্টটা আছে, এই পার্টটা আমি পড়াবো। এখানের মধ্যে আছে ওয়াটার সাপ্লাই, কালেকশন সিস্টেম, ট্রান্সপোর্টেশন, পাম্পের মেশিনারি স্কিল। যেমন আজকে আমরা পাম্প এবং পাম্প মেশিনারি নিয়ে আলোচনা করব। এখান থেকে নরমালি এক সেটের মতো কোশ্চেন থাকে। ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেম, ফায়ার হাইড্রেন্টস, ওয়াটার মিটার, ওয়াটার লস, তারপর হচ্ছে তোমাদের ওয়াটার কোয়ালিটি রিকোয়ারমেন্ট, এবং সেগুলোর ট্রিটমেন্ট আছে অনেকগুলা। তোমাদের হয়তো দেখো ক্লিন সেডিমেন্টেশন, কোয়াগুলেশন, প্রকুলেশন, ফিল্ট্রেশন, ডিসইনফেকশন, তাছাড়া আর্সেনিক আয়রন রিমুভাল, এগুলো আছে আর কি। আর ওয়াটার সেফটি প্ল্যান। তো মোটামুটি এখানকার যদি আমি তোমাদের কোর্স নিয়ে আলোচনা করি, তোমাদের প্রায় হচ্ছে 70% হচ্ছে তোমাদের এখানে, প্রায় তোমাদের 70% হচ্ছে তোমাদের থিওরি। আমরা জিওলজি জিওমরফোলজি কোর্সটা করছিলাম না, ওখানে কত পার্সেন্ট থিওরি ছিল? প্রায় হচ্ছে 90% এর মতো। এখানে হচ্ছে 70% থিওরি, আর হচ্ছে 70 থেকে তোমাদের 60% থিওরি আর কি, আর বাকি হচ্ছে 40% হচ্ছে আমাদের ম্যাথ। স্যার মানে স্যার কত নাম্বারের ম্যাথ আছে? ম্যাথ হচ্ছে প্রত্যেক সেটে দেখবা যে তুমি প্রতিটা সেটে ম্যাথ পাবা আর কি। এমন অনেক সেট থাকবে যে ফুল ম্যাথ, যেমন আগের বার এক সেট ছিল ফুল ম্যাথ। মানে আগের বার এমন ছিল না, আগের প্রায় প্রায় 50-50 ছিল থিওরি আর তোমাদের 50-50 ছিল আর কি। এবং আমার পার্ট অ্যান্সার করতে একটু তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবা, কারণ প্রথম পার্টটাতে তোমাদের হচ্ছে ম্যাথ ম্যাথ কম, আমার পার্ট একটু ম্যাথটা বেশি। তো আজকে সিলেবাসটা একটু শুরু করা যাক। আমাদের আজকে যে স্লাইড নিয়ে আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 331। এবং আজকে আমরা, তোমাদের কাছে এমএ আজিজের বইটা নাই না? তবে তোমাদের যারা যারা যদি নামায় থাকো দেখবে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং পেবি, এই পেবির বইটা হচ্ছে আমি তোমাদেরকে গুগল ড্রাইভে আপলোড করে দিছি। আমার কাছে এই এমএ আজিজের বইয়ের কোনো প্রকার পিডিএফ নাই, এই বইয়ের আমার কাছে কোনো প্রকার পিডিএফ নাই। এবং এখানে স্লাইড গুলো হচ্ছে তোমাদের এমএ আজিজের বই থেকে বানানো আর কি, প্রথম দুইটা স্লাইড। সো আমরা টপিক আজকে কি কি পড়বো? ইন্ট্রোডাকশন টু পাম্প, এবং পাম্প বলতে আমরা কি বুঝি, পাম্পের মেশিনারিজ কি কি আছে, পাম্পের কয় টাইপের পাম্প আছে আমাদের আমরা ইউজ করি, একটা সেন্ট্রিফিউগাল পাম্প এটার ক্যারেক্টারিস্টিক আসলে কি কি, একটা পাম্প ইনস্টলেশন করতে হলে জেনারেল কনসিডারেশন কি কি করা লাগে, আর প্রবলেম সলভিং। সো আমাদের নরমালি 4টা থেকে 5টা প্রবলেম আছে, এবং এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, প্রতিবারই আসে, হয় ফুল সেটে আসে নাহলে হচ্ছে অন্য সেটে থাকে আর কি। কথাই শোনা যাচ্ছে? আচ্ছা। সো ফার্স্টে হচ্ছে আমাদের পাম্প এন্ড পাম্প মেশিনারি। পাম্প বলতে আসলে আমরা কি বুঝি? তোমরা নরমালি পাম্প তো দেখছোই, যে আসলে বাসা বাড়িতে সবাই পাম্প, মানে পানির পাম্প থাকে যে পানি উঠানোর জন্য। তো পাম্প কি বলছে? পাম্প ইজ এ মেকানিক্যাল ডিভাইস ইউজিং সাকশন অর প্রেসার টু রাইজ অর মুভ লিকুইডস। লিকুইড বলতে কি বুঝায়? লিকুইড সেটা তোমাদের তরল, তরল লিকুইড বলতে কি হইতে বুঝাচ্ছে? লিকুইড বলতে পানি বুঝাচ্ছে, অথবা কমপ্রেস গ্যাস বুঝাচ্ছে। It is a machine or device that used to force liquid or gas to flow in a particular direction. তার মানে আমরা পাম্প বলতে কি বুঝি? একটা মেকানিক্যাল ডিভাইস, যে মেকানিক্যাল ডিভাইস ইউজ করে সাকশন অর প্রেসারের মাধ্যমে আমি গ্যাস অথবা লিকুইড একটা স্থান থেকে অন্য স্থানে আমি নিয়ে যেতে পারবো, সেটাকে আমরা পাম্প বলি। তো কোশ্চেন, ছোট কোশ্চেন আমি তোমাদের বলি, প্রতিটা সাইড থেকে কোশ্চেন বলে দিব, যখন বলবো সেটা লিখে রাখবা। এখন পাম্পের অনেক টাইপের ক্লাসিফিকেশন আছে, ক্লাসিফিকেশন গুলা কি কি?
পাম্প বেসিস অফ দ্য টাইপ অফ সার্ভিস, মানে হচ্ছে আমরা একটা কি সার্ভিস। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, পাম্পে হচ্ছে আমরা কি ক্লাসিফিকেশন আছে, ক্লাসিফিকেশন হচ্ছে পাম্প অফ দ্য বেসিস অফ সার্ভিস। আমরা যে কি কি সার্ভিসে আমরা পাম্প ইউজ করতে পারি সেই সার্ভিসের উপর আমরা পাম্প ভেদ করতে পারি। এগুলা কি কি সার্ভিসের আছে, যেমন হচ্ছে তোমাদের লো লিফট পাম্প, নামগুলো লিখে রাখতে পারো আর কি, জাস্ট লিখে রাখতে পারো। আর এমনি তো পাম্প বেসিস অফ সার্ভিসে এগুলো হচ্ছে ডিপ অয়েল পাম্প আছে, লো লিফট পাম্প আছে, হাই লিফট পাম্প আছে, বা ফায়ার সার্ভিস পাম্প। এগুলো হচ্ছে আমাদের সার্ভিসের উপর ডিপেন্ড করে। পাম্প অন দ্য বেসিস অফ সার্ভিস মানে হচ্ছে পাম্পটা আসলে কোন কাজে আমরা ইউজ করি, ঠিক আছে। যে ফায়ার ফাইটিং এর জন্য আমরা যে পাম্প ইউজ করি সেটাকে বলে ফায়ার সার্ভিস পাম্প। হাই লিফট পাম্প বলতে যেটা বোঝায় যেটা হচ্ছে আমার অনেক উপরে পানি তোলা লাগতে পারে। লো লিফট পাম্প বলতে নরমালি সেচের কাজে আমরা যে সকল পাম্প ইউজ করি সেগুলোকে আমরা লো লিফট পাম্প বলি। বুঝা গেছে বেসিস অফ সার্ভিসের উপর কি কি ক্লাসিফিকেশন? হ্যালো হ্যালো ইয়েস স্যার আবার বলেন স্যার, এটা আবার বলেন স্যার। আচ্ছা, আমি বলছি জি স্যার। সার্ভিসের উপর কোনগুলো আসতে পারে। একটা হচ্ছে লো লিফট পাম্প। লো লিফট পাম্প গুলা কোনগুলা? যেগুলো মূলত সেচের কাজে আমরা যে সকল পাম্প ইউজ করে আর কি, যে দেখা যাচ্ছে কি একটা মাঠের থেকে আরেক মাঠে হচ্ছে আমাদের। তারপর হচ্ছে আমাদের হাই লিফট পাম্প। হাই লিফট পাম্প বলতে যেটা বুঝে যে আমাদের অনেক উপরে পানি তুলে নিতে হবে, সেটাকে আমরা হাই লিফট পাম্প বলি। তারপর হচ্ছে আমাদের ফায়ার সার্ভিস পাম্প আছে, যেটা হচ্ছে আমাদের ফায়ার ফাইটিং এর জন্য ফ্যাক্টরি বা মাল্টি স্টোর বিল্ডিং এ থাকে। এগুলো হচ্ছে তোমাদের হচ্ছে বেসিস অফ সার্ভিসের উপর আমরা ক্লাসিফিকেশন গুলো কিভাবে করতে পারি। তারপর কি আছে পাম্প অন দা বেসিস অফ পাওয়ার ইউজ টু ড্রাইভ ট্রেন। আমরা আসলে কি কি পাওয়ার ইউজ করে হচ্ছে পাম্পে পাওয়ার ইউজ করতে পারি। একটা হচ্ছে স্ট্রিম পাম্প, গ্যাসোলিন পাম্প হইতে পারে, ডিজেল পাম্প হইতে পারে, ইলেকট্রিক পাম্প হইতে পারে। এই চার টাইপের পাম্প আছে আর কি, গ্যাসোলিন, ডিজেল, ইলেকট্রিক, আর একটা হচ্ছে তোমাদের স্টিম ইউজ করা হয়, মানে বাষ্প ইউজ করে যে টাইপের হয়। তো এটা চার টাইপের। এখানে আমি তোমাদের চার টাইপ বলছি, জাস্ট নামগুলো জেনে রাখো আর কি। এগুলো তোমাদের থিওরিটিক্যালি এভাবে মানে এত ডিটেইলসে জানা দরকার নাই। তারপর হচ্ছে পাম্প অন দা বেসিস অফ মেকানিক্যাল প্রিন্সিপাল, মানে আচ্ছা একটা পাম্প কি টাইপের মেকানিক্যাল প্রিন্সিপাল ইউজ করে। মানে একটু আগে যখন অ্যানসারটা বলতেছিলাম তোমরা দেখো এখানে কি লেখা ছিল, একটা ছিল তোমাদের সাকশন অর প্রেসার, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমাদের এই জিনিসটা আসলে কি মেকানিক্যাল প্রিন্সিপাল, যে পাম্পটা কি সাকশন ইউজ করে পাম্পটা কাজ করতেছে নাকি প্রেসার ইউজ করে কাজ করতেছে। প্রেসার ইউজ করবে নাকি সাকশন ইউজ করবে। সাকশন তো বুঝছো, মানে হচ্ছে টান দিয়ে কোনো কিছু নিয়ে আসা। প্রেসার মানে হচ্ছে এক পাশ দিয়ে আমি, আচ্ছা তোমাদের একটু জিনিস দেখাই। হ্যালো আসো। জি স্যার। জি স্যার। মনে একটা ওয়াটার আছে, এখানে সাকশন মানে হচ্ছে কি যে পানিটাকে আমি টেনে উপর দিয়ে তুলে দিলাম। আর প্রেসার বলতে যেটা বোঝায় মনে দুইটা পাইপ থাকে, বুঝছো। এখানে একটা পাইপ থাকে, এখানে একটা পাইপ থাকে। এটা হচ্ছে আউটার পাইপ, মাঝখানেটা ধরো হচ্ছে ইনার পাইপ। তো ইনার পাইপ দিয়ে যখন আমি জোরে জোরে প্রেসার দিয়ে বাতাস ঢুকাই তখন কি করবে, সে আউটারের সাইড দিয়ে কি আস্তে করে পানিগুলো উপরের দিকে উঠে আসবে, সেটা হচ্ছে প্রেসার। আর একটা হচ্ছে সাকশন, হচ্ছে ডাইরেক্ট টেনে আমি তুলে ফেলবো। আশা করি তোমরা সাকশন আর প্রেসারের মেকানিক্সটা কি একটু বুঝতে পারছো। আমরা মেকানিক্যাল প্রিন্সিপালের উপর পাম্পকে আমরা হচ্ছে নরমালি তিন টাইপে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট পাম্প, সেন্ট্রিফিউগাল পাম্প, আর একটা হচ্ছে এয়ার লিফট পাম্প। তার মধ্যে হচ্ছে আমরা হচ্ছে তোমাদের এয়ার লিফট পাম্প নিয়ে কোনো প্রকার আলোচনা করব না, আমরা ডিসপ্লেসমেন্ট পাম্প অথবা সেন্ট্রিফিউগাল পাম্প নিয়ে আলোচনা করব। একটা কোশ্চেন লিখো, হোয়াট ইজ পাম্প, ডেসক্রাইব মেকানিক্যাল describe pumps on the basis of mechanical principle of operation. বুঝি নাই। হোয়াট ইজ ডেসক্রাইব তারপর লিখবেন। Describe pumps on the basis of mechanical. স্যার লিখে দিতেছে। ঠিক আছে। সো মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন আর কি, এত ইম্পর্টেন্ট না, মোটামুটি ইম্পর্টেন্ট কোশ্চেন। সো হোয়াট ইজ পাম্প, ডেসক্রাইব পাম্পস অন দ্য বেসিস অফ মেকানিক্যাল প্রিন্সিপাল। তো বলতেছি যে এই সেট থেকে, এই স্লাইড থেকে এক সেট থাকে, আর বাকি সবগুলো মিলায়া হচ্ছে মানে এক সেট না বলতে পারো যে 75% থাকে আর কি এখান থেকে। বা তোমাদের হচ্ছে আগের বারের কোশ্চেনটা যদি
কোশ্চেনটা একটু কালেক্ট করে রাখবা, তাহলে পরীক্ষার জন্য সুবিধা হবে। সো কমন টাইপ কি, একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট পাম্প, একটা হচ্ছে আমাদের সেন্ট্রিফিউগাল পাম্প। স্যার সেন্ট্রিফিউগাল, কোশ্চেনটা আবার একটু বলবেন স্যার, কোশ্চেনটা কাল কি লাস্টে? আচ্ছা দাঁড়াও দেখো, মেকানিক্যাল হবে না? আচ্ছা ঠিক আছে, বায়ান ভুল করছি, এটা লিখে এমএসি হবে। বাংলা লিংক বন্ধ সিমে 3 জিবি। হ্যাঁ হয়েছে, বুঝছি, 3 জিবি। মোবাইল টিপতেছো না না পড়া? না স্যার, মেসেজ আসলো স্যার, কারেন্টও নাই স্যার, তাই চিন্তা করতেছি সিম কি খুলবো নাকি। ঠিক আছে, দেখো আমাদের একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট পাম্প, একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল পাম্প। এখন হচ্ছে ডিসপ্লেসমেন্ট পাম্প আর সেন্ট্রিফিউগাল পাম্প, এটা আমি আলোচনা করবো, এয়ার লিফট পাম্পটা আমরা আলোচনা করবো। আচ্ছা, তো ডিসপ্লেসমেন্ট পাম্প বলতে আসলে কি বোঝায়? দিস পাম্প ওয়ার্ক অন দ্য প্রিন্সিপাল অর মেকানিক্যালি ইনডিউসড ভ্যাকুয়াম in a chamber, thereby drawing the vacuum of water in which then mechanically displace and force out of the chamber. এগুলা এখানে কথা লেখা আছে, কিছু বুঝবে না। আমরা নিচে যাই, একটা হচ্ছে রিসিপ্রোকেটিং পাম্প, একটা হচ্ছে রোটারি পাম্প। এখন ব্যাপারটা আসলে কি, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে কি, পানিটাকে আমি এক জায়গা থেকে ডিসপ্লেস করে অন্য জায়গায় আমি নিয়ে যাব, এটা ভ্যাকুয়ামের মাধ্যমে নিয়ে যাব, এখানে বলছি। তো প্রথম আছে আমরা হচ্ছে রিসিপ্রোকেটিং পাম্প বলতে আসলে কি বুঝায়, এখানে ছবি দেওয়া আছে রিসিপ্রোকেটিং পাম্পে আসলে কি করে। এখন দেখো ভ্যাকুয়ামে আসলে দেখছো এখানে একটা হচ্ছে ইনলেট, মানে এখান থেকে পানি ঢুকবে, এখান থেকে পানি কি হবে, এখান থেকে বের হয়ে যাবে। তো দেখো এখানে দুইটা চাবি আছে, মানে একটা লক আছে, দেখছো এখানে দেখা যাচ্ছে, ছবিটাকে দেখা যায়? হ্যালো, দেখা স্যার যাচ্ছে। দেখা যাচ্ছে। তো দেখো এটাকে রিসিপ্রোকেটিং বা পিস্টন পাম্প বলা হয়। প্রথমে দেখা যায় যে পিস্টনটা নিচের দিকে থাকে, যখন পিস্টনটা টান দেওয়া হয় তখন এই পাশের ভালভটা অফ থাকে, এই পাশের ভালভটা খুলে যায়। তো যখন পিস্টনটা টান দেওয়া হয় তখন একটা ভ্যাকুয়াম বা একটা সাকশন ক্রিয়েট করে না? যখন সাকশনটা ক্রিয়েট করে, ভালটার মতো। হ্যাঁ, তখন সাকশনটা ইউজ করে, অনেকটা কলের মতো। আমরা কলেও কিন্তু এই প্রসেসে আমরা পানি তুলি, মানে হচ্ছে হ্যান্ড পাম্প আর কি, যেটা কল, যেটা হাত দিয়ে যেটা তুলি। তো এখান থেকে পানিটা ঢুকে এখানে আসে, যখন পিস্টনটা আবার নিচের দিকে চাপ দেয় তখন দেখা যায় যে কি, এই ভালভটা অফ হয়ে যায় এবং এই ভালভটা খুলে যায় এবং পানিটা এদিক দিয়ে চলে যায়। তো পিস্টন, এই যে রিসিপ্রোকেটিং পাম্প, এটাতে একটা সমস্যা হচ্ছে কি, তোমাদের যে ডিসচার্জটা কন্টিনিউয়াস ডিসচার্জ না, মানে একটু বার বাড়তেছে, একবার কমতেছে, একবার বাড়তেছে, একবার কমতেছে, ঠিক আছে? একদম লিনিয়ার ডিসচার্জটা হয় না। বুঝে গেছে রিসিপ্রোকেটিং পাম্পের কাজটা কি? জাস্ট এই ছবি এঁকে দিলে আর বললেই হবে আর কি, কি বুঝছো? বুঝে গেছে? জি মানে স্যার বুঝছি। ছবি আঁকা লাগবে? জি স্যার। ছবি আঁকতে পারো বা জাস্ট বলতেই পারো যে বাল্ব 1 বাল্ব 2 এভাবে, যদি আসে আর কি, আসে না আগের বার। আর রোটারি গিয়ার পাম্প, আসলে এটা হচ্ছে রোটারি গিয়ার পাম্প। দেখো এখানে কি হয়, মনে করো এই পাশে পানি আছে, ঠিক আছে? তো রোটারি এই জিনিসটা কিভাবে ঘুরে, এটা এভাবে ক্লকওয়াইজ ঘুরতে থাকে এবং এটা এন্টি ক্লকওয়াইজ ঘুরতে থাকে। যখন এটা ক্লকওয়াইজ ঘুরে, যখন এটা এন্টি ক্লকওয়াইজ ঘুরে, তখন এখানকার পানিটা কি হয়, এখানকার কি আছে, এখানে তোমাদের অনেকটা প্যাসেজের মতো আছে না, এখানে রুমের মধ্যে, এখানে আটকাতে যে এতে ঘুরতে ঘুরতে এই পাশ দিয়ে এখান দিয়ে এসে এখান দিয়ে বের হয়ে যায়। বুঝে গেছে রোটারি গিয়ার পাম্পে কি হয়? বুঝতে জি পারছো স্যার, জি স্যার, বুঝে পেরেছি স্যার, এটাকে? স্যার একদমই জি এটা স্যার। কিসের উপর বেসিস জি করে স্যার। ক্লাসিফিকেশন করছে? এটা হচ্ছে তোমাদের, বুঝি না, এটা হচ্ছে মেকানিক্যাল প্রিন্সিপালস এর উপর, মানে কিভাবে কাজ করে সেটার উপর ক্লাসিফিকেশন স্যার করছে। তাহলে বললেন যে এটা আসে নাই কখনো স্যার, মাত্র কোশ্চেন তো দিলেন স্যার। এটা আগের বার আসে না, কিন্তু আমি আগের বারও লিখাইছি। ও আচ্ছা স্যার। রোটারি গিয়ার পাম্প, ঠিক আছে? রোটারি গিয়ার পাম্পে কি হয়, তোমাদের সেম জিনিসই থাকে কিন্তু এখানকার গিয়ারটা একটু বড় থাকে, যেটা হয় যে তোমার আস্তে আস্তে এই পাশ দিয়ে ঘুরতে ঘুরতে পানিটা এখান দিয়ে আসে, এখান দিয়ে বের হয়ে যায়। স্যার প্রথমটা কি বললেন? প্রথমটা হচ্ছে তোমাদের রিসিপ্রোকেটিং পাম্প, আর সেকেন্ডটা হচ্ছে তোমাদের রোটারি গিয়ার পাম্প। স্যার একটা কোশ্চেন ছিল, বলে ফেলো। স্যার ছবিটা যাবেন প্লিজ। স্যার এই 2 নাম্বার যেটা, এটা কি স্যার ভিতরের যে সেকেন্ড চাকতি, ওটা কি রোটেট করে পুরাটা স্যার? দুইটাই রোটেট করবে, দুইটাই রোটেট করে আস্তে আস্তে করে এই পাশ দিয়ে বের করে দিবে আর কি। দুইটাই রোটেট করব, মানে এখানে আগে তো পানি উঠতে পারবে না, বুঝছো? মানে হচ্ছে আস্তে করে বন্ধ করে এই পাশ দিয়ে তুলে এখান দিয়ে পাস করে দিবে। এখন হচ্ছে আমাদের সেন্ট্রিফিউগাল পাম্প নিয়ে যখন পড়বো, আমাদের বুঝতে লাগবে সেন্ট্রিফিউগাল ফোর্স বলতে কি বোঝায়। কেউ বলতে পারবা সেন্ট্রিফিউগাল ফোর্স বলতে কি বোঝায়?
স্যার যেটা মানে স্যার আবার ঘুরতে ঘুরতে আবার কেন্দ্রের কাছে যেটা কেন্দ্রের কাছে আসে সেটাকে সেন্ট্রিফিউগাল বলে, নাকি কেন্দ্র থেকে যেটা বাইরের দিকে যায় সেটাকে সেন্ট্রিফিউগাল বলে? স্যার উল্টা বলছি। বলো সেন্ট্রিফিউগাল বলতে কি বুঝো? স্যার বাইরের দিকে যায় স্যার, কেন্দ্র থেকে বাইরের দিকে যায়। আর সেন্ট্রিপেটাল? স্যার আর কেউ কি জানো না সেন্ট্রিফিউগাল ফোর্স বলতে? বাইরে থেকে ভিতরে ঢুকে। আচ্ছা, সেন্ট্রিফিউগাল ফোর্স বলতে মনে করো একটা সুতাতে যদি তুমি ছোট একটা কোনো বস্তু রেখে ঘুরেতে থাকো তখন কি হয় বলো তো? কোনো যে বস্তুটা ছিঁড়ে স্যার বাইরের দিকে বাইরের দিকে বলটা বেশি থাকে, কেন্দ্রের দিকে হ্যাঁ। কম থাকে স্যার। তো ওইটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স। তো সেন্ট্রিফিউগাল পাম্পে আমরা এই ফোর্সটায় কাজ করি কিসের সাপেক্ষে? ওয়াটারের সাপেক্ষে। তো দেখো এখানে যে জিনিসটা আছে, এই কেসিংটা যেটা আছে সেটাকে আমরা বলি ভলিউড কেসিং। এই কেসিংটাকে আমরা বলি ভলিউড কেসিং। এবং এই মাঝখানে যে চাকতিটা আছে হলুদ কালারের সেটাকে আমরা বলি ইম্পেলার। এটাকে আমরা কি বলি? ইম্পেলার। যখন এই ইম্পেলারটা ঘুরতে থাকে তখন কি হয়? পানিটা এখানে আসে। তো আসার পরে কি হয়? সেটা সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে এই যে ভলিউড কেসিংটা আছে, ভলিউড কেসিং এর দেয়ালে বাড়ি খায়। কি করে সেটা? ভলিউড কেসিং এর দেয়ালে বাড়ি খায় এবং আস্তে করে পানিটা কি ফোর্সের মাধ্যমে উপরের দিকে উঠে যায়। বুঝা গেছে? কথাই স্যার বুঝতে- এটাতে কতটুকু পরে পানি তোলা যায় স্যার? এটা সেন্ট্রিফিউগাল পাম্পের জন্য তোমার হচ্ছে ক্যারেক্টারিস্টিক দেখে হচ্ছে এটা স্ট্যাটিক হেড মেজার করা লাগে আর কি। বেস্ট এটাকে বলা হয় তোমাদের বিইএফ মনে হয় বলে, বেস্ট ইফিসিয়েন্সি পয়েন্ট। সেখান থেকে বের করা লাগে সেন্ট্রিফিউগাল পাম্প দিয়ে কতটুকু করে পানি তোলা যাবে ম্যাক্সিমাম। লেখা ঠিক থাকে। আছে, তো মনে হয় না পানি উঠবো। কেন পানি উঠবে না? তোমাদের বাসা বাড়িতে যে Sorry. আছে সেগুলো আছে সেম জিনিস, সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে কাজ করে। এখন দেখো একটা কোশ্চেন লেখো। রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক অফ সেন্ট্রিফিউগাল পাম্প। ডেসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সেন্ট্রিফিউগাল পাম্প। আমি কি লিখে দিব কোশ্চেন? জি স্যার। না স্যার এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। মাই গড স্যার, বলো। স্যার আমার 100% ডাটা শেয়ার স্যার, এনি টাইম বন্ধ হয়ে যেতে পারে স্যার। ঠিক আছে, চলে যাও, সমস্যা নেই। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স অফ সেন্ট্রিফিউগাল কোশ্চেনটা পাম্প। তো লেখি না। ভিডিও ইয়া করে দেখে নিস পরে। দেখছি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কি বলছে? সেন্ট্রিফিউগাল পাম্প essentially a high speed pump normally operating speeds more than 100 rpm। rpm বলতে কি বোঝায়? রেভলিউশন পার মিনিট। মানে এখানে যে তোমাদের ইম্পেলারটা আছে, ইম্পেলারটা পার মিনিটে কতবার রেভলিউট করতে পারবে? 1000। 1000 বার। মাঝে মাঝে কতবার করতে পারে? সেটা 3500 আরপিএম 3500 পর্যন্ত সেটা পসিবল। মানে ইফিসিয়েন্সি স্পিড 3500 পর্যন্ত সেটা ঘুরতে পারবে। মানে যত বেশি তাড়াতাড়ি ঘুরবে তত আমার পানির ডিসচার্জটা বেশি হবে। সেকেন্ড পয়েন্ট কি বলছে? এটা ডিসচার্জ ইজ ইউনিফর্ম এন্ড কনসিকুয়েন্টলি পাওয়ার রিকোয়ারমেন্ট আর ইউনিফর্ম। মানে হচ্ছে পাওয়ার এবং ডিসচার্জটা কি থাকে? আমাদের ইউনিফর্ম থাকে। কারণ কি? যতক্ষণ ঘুরতে থাকে ততক্ষণই কি আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্সটা অ্যাক্টিভ থাকে। কিন্তু একটু আগে যখন তোমাদের রিসিপ্রোকেটিং পাম্প বুঝাচ্ছিলাম তখন কি বলছে? যখন পিস্টনটা একবার উপরে উঠে যখন পিস্টনের নিচের দিকে নামে তখন কি হয়? আমাদের ডিসচার্জের পরিমাণটার স্পিডটা আমাদের বেশি থাকে এবং এখানকার ডিসচার্জটা লিনিয়ার না। সো এখানে দুইটা পয়েন্ট আছে, আরেকটা হচ্ছে ছবি। এই ছবিটা তোমাদের আঁকা লাগবে মাস্ট। এখন কি বলছে আসলে এখানে দেখি। তোমাদের যখন বাজার থেকে পাম্প কিনা হয় তা তোমাদের একটা জিনিস বলি যে আমি যখন আগে অফিসে কাজ করতাম তখন হচ্ছে পাওয়ার প্ল্যান্টের জন্য বিশাল বিশাল পাম্প লাগতো, বুঝছো? মানে কুলিং এর জন্য। তো কুলিং এর জন্য ওরা কি করতো? তোমাদের হচ্ছে ইয়া করে টেন্ডার থাকে না, টেন্ডার, কথা শোনা জি যাচ্ছে? স্যার। জি স্যার, শোনা ওইখানে যায়। দেখা যায় যে 3-4টা কোম্পানি, জাপানিজ কোম্পানি বা বিভিন্ন কোম্পানি হচ্ছে ইতালিয়ান ব্র্যান্ডের কোম্পানি, বা ওরা হচ্ছে তোমাদের ইয়া দিয়ে যায়, এগুলো কি বলে তোমাদের শীট দিয়ে, যেটা জানি কি বলে, আমার নামটা ঠিক মনে আসতেছে না। তো ওইখান থেকে তোমাদের এরকম চার্ট বানাইতে হয়, চার্ট বানায় যে কোনটা আসলে বেস্ট হবে। তো প্রত্যেকটা তো ইফিসিয়েন্সি সেম না, প্রত্যেকটার কারেন্টের ইয়েও সেম না, প্রত্যেকটা ডিসচার্জও সেম না। তো প্রত্যেকটা যারা যারা দেয় সবে হচ্ছে এরকম একটা চার্ট দিয়ে দেয়, মানে হচ্ছে তাদের পাম্পের ক্যারেক্টারিস্টিকটা কি, মানে সেটার ইফিসিয়েন্সিটা কত।
এখন দেখো প্রথমে বলছে হেড কার্ভ, প্রথমে এটা দেখি। দেখো এখানে কি বলছে, নিচে আছে ক্যাপাসিটি, এই পাশে আছে পাম্পের হর্স পাওয়ারটা আসলে কত, পাম্পের হেড বা পাম্পের ইফিসিয়েন্সিটা কত বলছে, ঠিক আছে। এখন হেড বলতে কি বুঝে জানো, মানে একটু আগে কোশ্চেন করছিলাম, মানে ওই পাম্পটা দিয়ে আমি কত, মানে 80 ফিট পর্যন্ত উপরে পানি তুলতে পারবো যদি আমাদের ডিসচার্জ কত হয়, 0 হয়। 0 হলে 80 ফিট পর্যন্ত পানি তুলতে পারবো, এটা দিয়ে আসলে কি বুঝাও একটু বলতে পারবা? হ্যালো, আমি তোমাকে বলি প্রথমে হেড কার্ভ, ঠিক আছে। আচ্ছা আমি তোমাদের ছবিটা এঁকে দেখাই, এভাবে আসলে হচ্ছে না। আচ্ছা দেখো এরকম, ঠিক আছে। প্রথম কার্ভটা কি, হেড কার্ভ। এখানে আসলে কি আমাদের কিউ, এই পাশে ছিল হেড। এটাতে আসলে কি বুঝে, দেখো একটা পাম্প আছে, ধরো একটা পাম্প আছে, একটা মেশিন রাখলাম আমি, এটা একটা রিজার্ভায়ার এবং এটা হচ্ছে আমার পানির ট্যাঙ্ক। আমার এখান থেকে কি করা লাগবে, পাম্প দিয়ে পানি কোথায় তোলা লাগবে, একদম ট্যাঙ্ক পর্যন্ত তোলা লাগবে না? কথা শুনতেছো? হ্যালো, জি স্যার। হ্যাঁ। তো ঠিক আছে, তাহলে হচ্ছে হেড বলতে বুঝে হচ্ছে আমি কতটুক হাইটে হচ্ছে আমি পানিটা তুলতে পারবো, কতটুক হাইটে আমি পানিটা তুলতে পারবো। হেডের আবার দুইটা পার্ট আছে, এই পার্টটাকে আমরা বলি সাকশন লিফট, এই পার্টটাকে আমরা বলি সাকশন লিফট, আর ওই পাশের যে পার্টটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে তোমাদের ডিসচার্জ লিফট, ঠিক আছে। মানে একটা সাকশন, মানে যেখান থেকে পানিটা সাকশন করে উপরে তুলবো, আর একটা হচ্ছে আমরা ডিসচার্জ করে উপরে তুলবো। তো এখানে ধরো যে প্রথমে লেখা ছিল সেখানে 80 ফিট, মানে হচ্ছে 80 ফিটের জন্য আমাদের দেখা যাচ্ছে ডিসচার্জ লাগবে 0। 80 ফিটের জন্য যে আমাকে এখানে বলছে ডিসচার্জটা আসলে 0, এই জিনিসটাতে আসলে আমাদের বুঝাচ্ছেটা কি, এই জিনিসটাতে কেউ বলতে পারবা যে ডিসচার্জ 0 হলে 80 ফিট পর্যন্ত পানি তুলতে পারবে না, এটা স্যার কি বুঝাচ্ছে? এটাকে বলা হয় শাট অফ হেড। শাট অফ হেড, শাট অফ হেড বলতে কি বুঝে আমি তোমাদেরকে বলি। নরমালি তোমাদের যখন দাঁড়াও, তোমরা যখন মাঝে মাঝে দেখছো যে পানির ট্যাপে মাঝে মাঝে অনেকে পিচ্ছি থাকতে এই কাজটা করতাম, আমরা পানির ট্যাপে মাঝখানে কি করতাম, হাত দিয়ে বন্ধ করে দিতাম না ইচ্ছা করে, পানির ট্যাপ খুলে ট্যাপটা জি খুলে স্যার। হাত দিয়ে ঘুরে দিতাম, তখন কিন্তু অনেক বেশি প্রেসার আসতো না? জি স্যার। তার মানে আসলে আসলে দেখো, যদি মনে করো যে পানির এখানে এখান দিয়ে একটা লাইন আছে, আবার উপর দিয়ে আরেকটা লাইন আছে, এখান থেকে পানি আসতেছে, তো সাইড দিয়ে মনে করো আরেকটা লাইন আছে, এই লাইনটা দিয়ে আপাতত অফ ছিল, এখান দিয়ে পানিটা এখানে আসতেছিল, কিন্তু আমি এখানে ডিসচার্জটা অফ করে দিচ্ছি, মানে একদম 0 পর্যন্ত করে দিচ্ছি। মানে এখানে কি করছি, বন্ধ করে দিলাম না ডিসচার্জটা, তাহলে বলতেছে পানিটা এখানে হাইট কতটুকু পর্যন্ত উঠতে পারবে, 80 ফিট পর্যন্ত পানিটা এই পর্যন্ত এখান থেকে উঠতে পারবে। মানে এই নল দিয়ে পানিটা কয় ফিট পর্যন্ত উঠতে পারবে, 80 ফিট। 80 ফিট পর্যন্ত। তাই বলে কি আমি কি মানে এই পাম্পের জন্য আমি 80 ফিটেই, মানে আমি এই ডিসচার্জ জায়গা হেডে কাজ করব, যে আমি একটা বাসা বাড়িতে পাম্প লাগাবো, আমি বলবো যে আমি 80 ফিট পর্যন্ত উপরে পানি তুলবো, আমি এই পাম্পটা লাগাই দেবো না, কারণ সেক্ষেত্রে আমার ডিসচার্জ হবে না, ডিসচার্জটা আমার ইফিশিয়েন্ট পরিমাণ ডিসচার্জ হবে না। আমি স্ক্রিনে যাই। তো দেখো আমাদের এখানে আছে, যদি আমাদের 3 জিপিএম মানে বোঝাচ্ছে গ্যালন পার মিনিট, যদি 3 গ্যালন পার মিনিট হয় তাহলে দেখা যাচ্ছে যে প্রায় আমি 75 ফিট পর্যন্ত পানি তুলতে পারবো আর কি। 9 এর জন্য দেখা যাচ্ছে হচ্ছে আমি 70 ফিট পর্যন্ত আমি পানি উপরে তুলতে পারবো। এগুলো হচ্ছে হেড বুঝাচ্ছে। বুঝা গেছে? প্রথম কার্ভটা বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, সেকেন্ড কার্ভটাকে বলা হয় ইফিশিয়েন্সি কার্ভ। মানে আমাদের পানিটা আসলে ইফিশিয়েন্সিটা কিসের উপর মেজার করে? ইফিশিয়েন্সিটা হেডের উপর ডিপেন্ড করে, ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে, হর্স পাওয়ারের উপর ডিপেন্ড করে, মানে হচ্ছে আমার কি পরিমাণ পাওয়ার জেনারেশন লাগবে। তো প্রত্যেকটা জিনিসের একটা পিক ইফিশিয়েন্সি পয়েন্ট থাকে। পিক ইফিশিয়েন্সি পয়েন্ট মানে কি, এই পয়েন্টে আমার হচ্ছে কি পানির, আমার কি বলতেছে, এই পয়েন্টে আসলে কি বলতেছে যে আমার হর্স পাওয়ার এবং হচ্ছে আমার ক্যাপাসিটিটা কি থাকবে, মানে দেখো পানির ডিসচার্জ কত হবে এখানে, প্রায় তোমাদের 10 এর মতো হবে, মানে হাইয়েস্ট পরিমাণ করতে পারো। মানে আমি মানে মানে তোমরা কি বলতেছো, আমি পাওয়ারের ইউটিলাইজেশন করে ম্যাক্সিমাম পরিমাণ আমি ক্যাপাসিটির ইউজ করতে পারবো। আমার কথা বুঝে গেছে? কারণ দেখো আমি যদি, আর এই যে লাইনটা আছে সেটাকে আমাদের বলা হয় ব্রেক হর্স পাওয়ার, মানে হচ্ছে আমার কি পরিমাণ এনার্জি দরকার পড়বে। তো দেখতে পারতেছো যে আমি 12 দিলে আমার আরো বেশি হর্স পাওয়ারের পাম্প লাগবে, 15 দিলে আরো বেশি হর্স পাওয়ারের পাম্প লাগবে, মানে আরো বেশি পাওয়ার জেনারেট করা লাগবে। দেখো ব্রেক হর্স পাওয়ার কি বলছে, পাওয়ার রিকোয়ার্ড ফ্রম দা মোটর টু ড্রাইভ দা পাম্প এট এ গিভেন হেড, মানে হচ্ছে আমার যে পরিমাণ পানি, যে পরিমাণ হর্স পাওয়ার লাগবে পানিটাকে আমার হেডে পৌঁছানোর জন্য। এখন একটা জিনিস চিন্তা করো তোমরা, যদি আমি বলি যে আমাকে এমন একটা পাম্প বানায় দেন যেটা হচ্ছে আমার 15 গ্যালন পার মিনিটে আমাকে পানি দিতে পারবে, 15 গ্যালন পার মিনিটে, তাহলে এখান থেকে লাইনটা টানলাম, তাহলে আমার কতটুকু উপরে পানি তুলতে পারবো?
15 গ্যালন পার দিলে আমি তুলতে পারবো কতটুকু করে পানি? কতটুকু দিতে তুলতে পারবো? 30 ফিট। জি স্যার। 30 ফিট উপরে পানি তুলতে পারবো। যদি আরো লাইনটা উপরে তুলে সেই ক্ষেত্রে আমার ইফিসিয়েন্সি কয় পার্সেন্ট হবে? ইফিসিয়েন্সি মাত্র 60% হবে, কিন্তু আমার হেড কিন্তু কমে গেছে, মানে আমি 40 ফিটের উপরে পানি তুলতে পারবো না। সো এই লাইন থেকে আমাদের পিক ইফিসিয়েন্সি লাইন থেকে যখন লাইনটা টানি তখন দেখতেছি একটা বিইপি লাইন, সেটাকে আমরা বলি বেস্ট ইফিসিয়েন্সি পয়েন্ট। তার মানে আমি যদি পাম্প দিয়ে 60 ফিট উপরে পানি তুলতে চাই তাহলে আমি 200 হর্স পাওয়ারের একটা পাম্প দিয়ে আমি 10 জিপিএম গ্যালন পার মিনিটে আমি কি করতে পারবো? পানি তুলতে পারবো। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার বুঝছি। মানে হচ্ছে কি বেস্ট ইফিসিয়েন্সি পয়েন্ট বলতে বুঝাচ্ছি আমি ম্যাক্সিমাম যে পরিমাণ আমি পাম্পটাকে ইউটিলাইজ করতে পারবো, ম্যাক্সিমাম যে পরিমাণ পাম্পটাকে আমি ইউটিলাইজ করতে পারবো। দেখো আমি যদি বলো যে স্যার আমি তো এটা নিব না, আপনি আমাকে এখানে 70 ফিটের পানি তুলতে পারবো, তাহলে কি পাম্পের জন্য এটা ইউটিলাইজ হবে না? সেই ক্ষেত্রে আমার পানি কিন্তু কম উঠবে। পানি আমার দেখা যাচ্ছে কি মাত্র 3 গ্যালন পার মিনিটে আমার পানি দিবে, মানে 3 গ্যালন পার মিনিটে 3 গ্যালন করে আমার ট্যাঙ্কিতে পানি ঢুকবে। সেই ক্ষেত্রে আমার পাওয়ার বেশি লাগবে না? সেই ক্ষেত্রে আমার কি লাগবে? পাওয়ারটা আমার বেশি লাগবে। তো আমার কথা কি বুঝা গেছে? ক্যারেক্টারিস্টিক কার্ভ কার কোশ্চেন আছে? হ্যালো, আচ্ছা ক্যারেক্টারিস্টিক কার্ভ বুঝেছে? তোমরা 1 মিনিট দাঁড়াও, আমি আসতেছি। হ্যালো, দেশি মুখ তোরা এখান থেকে এরকম বাজে সাউন্ড আসতেছে। ওই আমার সাউন্ড কম ছিল জন্য। কি করতেছিল রে তুই? হ্যালো 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 স্যার। জি স্যার। দেখো আমি তোমাদেরকে বলতেছিলাম পানি তুলবো, ধরো আমরা পাম্প দিয়ে পানি কোথা থেকে তুলি? ধরো আমরা যদি কোনোটা ফিল্ডের ক্ষেত্রে বলি যে আমরা সেচের কাজে আমরা কি করি, একটা পুকুর থেকে পানি তুলে নির্দিষ্ট একটা হাইট পর্যন্ত তুলে নিই। বা আমরা যদি বাসা বাড়িতে বলি পাম্প কি করে, আমরা মাটির নিচ থেকে একটা পানি তুলে তারপর আমরা কোনো ছাদের উপরে কোথাও একটা পানি রাখি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস আছে, একটাকে আমরা বলি সাকশন লিফট, একটাকে বলা হয় তোমাদের ডিসচার্জ লিফট, ঠিক আছে? এখন আমাদের সাকশন লিফটটা কি, আরেকটা হচ্ছে আমাদের ডিসচার্জ লিফটটা কি। আমি যদি তোমাদের একটু বলি, এভাবে বোঝানো যাবে না, আমি তোমাদের ছবি এঁকে বুঝাই। তো কি বলছে দেখো, একটা পাম্প আছে, ধরো এখানে একটা পাম্প আঁকলাম আমি, এখান থেকে হচ্ছে আমি একটা রিজার্ভার আছে, এখানে পানি আছে, এখান থেকে আমার পানি তোলা লাগবে, ঠিক আছে? এখান থেকে আমার পানিটা তোলা লাগবে। তো আমি দেখো যেই পয়েন্ট থেকে, মানে যেই লোকেশন থেকে পানিটা পাম্প পর্যন্ত তুলবো, এই হাইটটাকে আমরা কি বলবো? এই হাইটটাকে আমরা বলবো সাকশন লিফট। এটাকে আমরা কি বলবো? হ্যালো, সাকশন মানে সাকশন লিফট মানে আমি দেখো পাম্পটা কি করবে, সাক করে পানিটা উপরে তুলবে তারপর অন্য জায়গায় পাঠাবে, এটাকে আমরা বলি সাকশন লিফট, ঠিক আছে? তো একটা থিওরিটিক্যাল ম্যাক্সিমাম সাকশন লিফট হচ্ছে একটা পাম্প, মানে পাম্পটা হচ্ছে পাম্প থেকে পানিটা কতটুকু নিচে থাকতে পারবে সেটা হচ্ছে 34 ফিট, এটাকে বলে 34 ফিট, ঠিক আছে? মানে হচ্ছে একটা পানির যেখান থেকে আমি পানি তুলবো তার থেকে আমার পাম্পটা 34 ফিট উপরে থাকতে পারবে, এটা হচ্ছে থিওরিটিক্যালি বলে দিছে, ঠিক আছে? কিন্তু আমরা যখন একটা পাইপ ইউজ করি, এই পাইপে কি হয়, আমাদের ফ্রিকশন হয়, ভেলোসিটির কারণে আমাদের হেড লস হয়, মানে ফ্রিকশনের কারণে কি হয়, পানির ক্যাপাসিটি কমে যায়, পানির ভেলোসিটিটা কমে যায়। তো এই জন্য বলছে
যে পাম্পের ইলিভেশনটা 34 ফিট থিওরিটিক্যাল, কিন্তু আমাদের ইলিভেশনটা 22 ফিটের বেশি হইতে পারবে না। কি হইতে পারবে না? সেটা 22 ফিটের বেশি হইতে পারবে না। কিন্তু একটুকে তোমাদেরকে আমি সেন্ট্রিফিউগাল পাম্প করেছিলাম। সেন্ট্রিফিউগাল পাম্পের জন্য বলছে প্র্যাকটিক্যালি একটা সেন্ট্রিফিউগালের জন্য এই লিমিটটা হচ্ছে অনলি 15 ফিট। এটা কয় ফিট? 15 ফিট। মানে একটা পাম্প থেকে পানির যে লেভেলটা আছে সেটা থেকে এই ডিসটেন্সটা অনলি 15 ফিট হইলে আমি সেন্ট্রিফিউগাল পাম্প দিয়ে পানিটা তুলতে পারবো। তো বুঝা গেছে সাকশন লিফট বলতে কি বোঝায়? বুঝতে Yes, পারছো? sir. আচ্ছা, এখন সাকশন লিফট গেল। তারপর আসলো হচ্ছে আমাদের তোমাদের স্ক্রিনে যায় আমি। তো সাকশন লিফট এখানে যা বলছে সাই আছে। একটা হচ্ছে টোটাল লিফট। টোটাল লিফট বলতে আসলে আমাদের কি বুঝায়? দেখো টোটাল লিফটে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডিসচার্জ লিফট, একটা হচ্ছে আমাদের সাকশন লিফট। এখন ডিসচার্জ লিফট আসলে কি? তো আমি আর একটা পাম্প আঁকলাম। পাম্প আঁকার পরে ধরো এখানে পানি আছে, পানি থেকে আমার তুলে এটা একটা বিল্ডিং, বিল্ডিং এর আমার ছাদে এখানে এটা হচ্ছে ট্যাঙ্ক, এটা হচ্ছে টি দিয়ে রাখলাম, ট্যাঙ্কে তোলা লাগবে। তো ধরো এই ল্যান্ডটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো সাকশন লিফট। দেখো পাম্প থেকে আমার যেখানে আমি পানি তুলবো পাম্প থেকে ডিসটেন্সটাকে আমরা কি বলবো? ডিসচার্জ লিফট। এটাকে আমরা কি বলবো? ডিসচার্জ লিফট। আমার কথা বুঝা গেছে? ডিসচার্জ লিফট কোনটাকে বলে? এটাকে আমি ডিএল লিখে দিলাম, এটাকে এসএল লিখে দিলাম। কথা বুঝা গেছে? কোনটাকে সাকশন লিফট বলে? সাকশন লিফট বলে এতটুক জায়গাকে, আর ডিসচার্জ লিফট বলে এতটুক জায়গাকে। কথা বুঝা গেছে? জি স্যার, মানে স্যার 34 ফিট যেটা ওটা হচ্ছে সাকশন লিফট। হ্যাঁ, 34 ফিটের সেটা সাকশন লিফট। আর ডিসচার্জ লিফট আমি ছাদের উপর 2 তলার উপর পানি তুলতেছি, মানে কয় ফিট উপরে পানি তুলতেছি? প্রায় হচ্ছে 20 ফিট উপরে, সেটা হবে আমার ডিসচার্জ লিফট। এখন একটা আছে পাইপ লেন্থ, আর একটা জিনিস হচ্ছে সবাই ভুল করো। পাইপ লেন্থ, মনে করো আমি একটা জিনিস বললাম যে একটা পাম্প আছে এখানে, আর এখানে একটা ট্যাঙ্ক আছে। ট্যাঙ্কের এলিভেশন ধরো এটা হচ্ছে 100 ফিট, পাম্পের এলিভেশন হচ্ছে আমার 20 ফিটে আছে। তাহলে আমাকে বলো তো ডিসচার্জ লিফট কত? এখানে ডিসচার্জ লিফট কত হবে? এলিভেশন এটা 20 ফিটে আছে, এই পাম্পটা 20 ফিট এলিভেশনে আছে, ট্যাঙ্কটা আছে 100 ফিট। এটা ডিসচার্জ লিফট কত হবে? মানে এই ডিসটেন্সটা কত হবে বলো না? স্যার 80 ফিট। ঠিক আছে, তো আমি একটা জিনিস এটা একটা বললাম 80 ফিট, তোমরা নিজে বলছো। আমি যদি আবার বলি সেম কোশ্চেনে একটা জিনিস থাকে যে পাম্প ট্যাঙ্ক লেন্থ অফ দা পাইপ মাঝে মাঝে কোশ্চেন এরকম থাকে লেন্থ অফ দা পাইপ ফ্রম পাম্প টু ট্যাঙ্ক হচ্ছে 100 ফিট, মানে পাম্প থেকে ট্যাঙ্ক হচ্ছে 100 ফিট। তো অনেকে ভুল করে যেটা লেখে এটাকে তোমরা ডিসচার্জ লিফট বানায় দেয়, বলে যে এটাই ডিসচার্জ লিফট। এমনটা না, কিন্তু না। পাইপটা যে আমি তুলতেছি পাইপটা একদম স্ট্রেইট হতে হবে এমনটা না। পাইপটা তো আমি একবার এভাবে ব্যান্ড করে তুলতে পারি, তাই না? কোনো ক্ষেত্রে আমার পাইপটা ব্যান্ডও করা লাগতে পারে না। তো এরকম কিন্তু কোশ্চেনে লেখা থাকে লেন্থ অফ দা পাইপ ফ্রম পাম্প টু ট্যাঙ্ক হচ্ছে 100 ফিট, সেটা কিন্তু ডিসচার্জ লিফট না, সেটা জাস্ট হচ্ছে আমার পাইপের লেন্থ, মানে আমার যে পাইপটা ইউজ করছি। ডিসচার্জ লিফট হচ্ছে কি ইলিভেশন। ডিসচার্জ লিফট কিসের উপর ডিপেন্ড করে? ইলিভেশন। কথা বুঝে গেছে? কথা বুঝতে পারছো কোনটা কি? আচ্ছা স্যার, তো পাম্পের ওটার সাথে বোঝা দরকার নাই। এখন আসো তোমাদের সাকশন লিফট কি ডিসচার্জ লিফট বুঝতে পারছো। এখন হচ্ছে হর্স পাওয়ার, মানে হচ্ছে হর্স পাওয়ার কি লাগে। এখন দেখো এই ফর্মুলাটাকে লিখো তো, এই ফর্মুলাটা লিখো আর নিচের ফর্মুলাটা লিখো, এটা লেখো, দুইটা ফর্মুলা লিখো। ফর্মুলা লিখে আমাকে বইলো যে স্যার লিখছি। স্যার কোন ফর্মুলা? দেখা যাচ্ছে না? এই যে P = HQ/3960। ও জাস্ট নিচেটা লেখা লাগবে না, উপরটা লিখলেই হবে। এটা লিখো আর এটা এই স্যার ফর্মুলা, লিখছি স্যার। আর এটা লেখো P1 = P/E। স্যার লিখছি, কোনটা কি স্যার লিখে লাগবে? কোনটা কি এটা আমি নিজে বলবো। নাই স্যার, আরেকবার দিলে ভালো হয়। HQ/3960, ঠিক আছে? এটা ছিল আমাদের ফর্মুলা। এখানে ফর্মুলাতে হচ্ছে আমাদের কোনটা কি জিনিস, ঠিক আছে? ধরো হচ্ছে ফর্মুলাতে প্রথমে জিনিসটা লিখি H,
এইচ হচ্ছে তোমাদের টোটাল হেড, সেটা হবে আমাদের এইচ হচ্ছে আমাদের কি টোটাল হেড বলতে কি বুঝাচ্ছি, একটা পাম্প আছে, মনে করো এটা হচ্ছে তোমাদের এখান থেকে পানি তোলা লাগবে এখান পর্যন্ত পানি তোলা লাগবে, টোটাল যে হাইটটা আছে সেটাকে আমরা কি বলবো, এইচ। মানে সাকশন লিফট প্লাস ডিসচার্জ লিফট, এগুলোকে আমরা কি বলবো, এইচ। মানে হচ্ছে টোটাল হেড। আমার কথা কি বুঝতে পারছো, টোটাল হেড কোনটা? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কিউ হচ্ছে আমাদের ডিসচার্জ, এটা সবাই জানো, কিউ হচ্ছে আমাদের ডিসচার্জ, এবং এটার একক হতে হবে তোমাদের জিপিএম এ। জিপিএম মানে হচ্ছে কি গ্যালন পার মিনিট, এটা কি আমাদের গ্যালন পার মিনিটে আছে, ঠিক আছে? তো 3960 সবাই জানো এটা যে কি জিনিস। এখন এটা হচ্ছে, আর পি বলতে আসলে কি বোঝাচ্ছে এখানে, পি হচ্ছে আমাদের থিওরিটিক্যাল হর্স পাওয়ার, পি হচ্ছে আমাদের হর্স পাওয়ার, কত হর্স পাওয়ার। আরেকটা স্যার ফর্মুলা, স্যার এটাকে হর্স পাওয়ারই কেন বলে স্যার? এটা হর্স পাওয়ারে কেন বলে এটা তো আমি জানি না, স্যার অন্য কিছু বলতে পারতাম, হর্স পাওয়ার কেন বলে? তাহলে বলো বিদ্যুতের একক ওয়াট কেন বলে? স্যার ওটা তো একটা সুন্দর নাম স্যার, কিন্তু স্যার এখানে হর্স পাওয়ার কেন? এটা এভাবে বলে আর কি, হর্স পাওয়ার মানে বলছে। তোর নাম আমি যদি বলি যে তোমার নাম কি জানি, অন্য কিছু তো হইতে পারতো। হ্যাঁ, তো অন্য কিছু হইতে পারতো, কিন্তু ওরা দিয়ে দিছে, আমরা পড়া ফেলছি। এখন আমি যদি বলি যে ওয়াট কেন বলে, ইউনিট কেন এটা বলে, ইউনিট কেন ফিটে বলে, ফিট না বলে যদি আমি বলি সবল লিখতো তাহলে তো হইতো, ওটা লিখতেছি না কেন? জি স্যার, ওই তো। এখন আসো হর্স পাওয়ার। তো এখন তোমাদের আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে P1, দেখো P1 ইকুয়াল P/E। P1 কে বলা হয় তোমাদের ব্রেক হর্স পাওয়ার বা BHP, মানে ব্রেক হর্স পাওয়ার, এটাকে বলা হয় ব্রেক হর্স পাওয়ার, আর ই কে বলা হয় ইফিসিয়েন্সি। তো আমি আশা করি তোমরা সাকশন কোনটাকে বুঝাচ্ছে, ডিসচার্জ কোনটাকে বুঝাচ্ছে, পাম্প ট্যাঙ্ক এগুলো সব বুঝতে পারছো। তাহলে আজকে ক্লাসের জন্য আমি ছোট্ট একটা ম্যাথ করাবো, নেক্সট ক্লাসে হচ্ছে বড় ম্যাথে যাব। ম্যাথ ক্লাসে কি হচ্ছে ইফিসিয়েন্সি, আজকে আমরা এই ম্যাথটা করব। এই ম্যাথটা তোমরা হচ্ছে এটা তোমরা তো টাফ। ও মাই গড, এটা বাদ দেন, কি এটা বাদ আর দেন। এটা স্যার স্ক্রিনশট নিয়ে রেখে দিন। স্ক্রিনশট নাও, তোমাদের ক্লাস তো 45 মিনিট হয়েছে, আমি এটা শেষ করে দেই। আরো ম্যাথ আছে, এই যে প্রবলেম 2, প্রবলেম 3, প্রবলেম 5 মানে স্যার সবচেয়ে ছোটটা করেছে। এটা সবচেয়ে ছোট কোশ্চেন, বড় কিন্তু ছোট। কি বলছে দেখো, ইট ইজ রিকোয়ার্ড, বলছে কি it is required to pump water at a rate of 6750 dpm। মানে কিউ কত দেয়া আছে আমার, কিউ কত দেয়া আছে 6750 গ্যালন পার মিনিট ফ্রম এ রিজার্ভার, মানে একটা রিজার্ভার থেকে, যেটা আচ্ছা তোমরা এটা স্ক্রিনশট তুলে রাখলে আমি বললে তোমরা দেখতে পারবে না? জি স্যার পারবে স্যার সবাই। আচ্ছা এটা স্ক্রিনশট তুলে রাখা। আচ্ছা দেখো এখানে কি কোশ্চেনে কি বলছে, ইট ইজ রিকোয়ার্ড টু পাম্প ওয়াটার এট এ রেট অফ 670 জিপিএম। মানে কিউ দেয়া আছে কত, কিউ দেয়া আছে 6750 জিপিএম। এটা দেয়া আছে। এখন দেখো একক দেখা লাগবে, কিন্তু ওই ফর্মুলাতে আমাকে কিন্তু জিপিএম এ বসাইতে হবে। আমি জিপিএম এ না বসাই কিন্তু আমি লিটার পার মিনিটও দিতে পারতাম, তখন সেটাকে গ্যালন পার মিনিটে কনভার্ট করা লাগতো। यस স্যার। স্যার ওটা কেমনে কনভার্ট করতাম স্যার গ্যালন পার মিনিটে? কনভার্ট 1 গ্যালন ইকুয়াল কত লিটার আমি তোমাদেরকে লিখে দিব পরে। ফ্রম এ রিজার্ভার, একটা রিজার্ভার থেকে বলছে কি এত গ্যালন পানি নিবে একটা রিজার্ভার থেকে, মনে করো একটা রিজার্ভার দিলাম যেটা সারফেস এলিভেশন, মানে এই রিজার্ভারের সারফেস এলিভেশনটা হচ্ছে তোমাদের 180 ফিট, মানে এই হাইটটা কতটুকু 180 ফিট হাইটে আছে এই রিজার্ভার থেকে। বলছে রিজার্ভার থেকে একটা ট্যাঙ্কে নিব, মনে করো এখানে একটা ট্যাঙ্কে নিব, এটা একটা ট্যাঙ্কের এলিভেশন হচ্ছে তোমাদের 372।
ট্যাঙ্কের এলিভেশন হচ্ছে 372 ফিট। বলছে পাম্প, একটা পাম্পটা কত এলিভেশনে আছে? পাম্পটা এলিভেশনে আছে তোমাদের 192 ফিট, এটাতে আছে। বলছে ডায়ামিটার অফ দা সাকশন পাইপ, এটাকে সাকশন হেড বললে এই যে পাইপটা আছে এই পাইপটার ডায়ামিটারটা হচ্ছে ডি হচ্ছে তোমাদের 30, এটা বলে দেয়া আছে। তারপর বলছে লেন্থ অফ দা পাইপ, ফ্রম দা পাম্প টু ট্যাঙ্ক, মানে এখান থেকে ট্যাঙ্ক থেকে এখানে যে পাইপটা ইউজ করছো সেটার লেন্থ হচ্ছে তোমাদের 290 ফিট। 290 ফিট। এটা বারবার বলছিলাম একটু আগে যে একটা হচ্ছে লেন্থ। এখন বলছে তোমাদের এই পাইপের সাইজ হচ্ছে তোমাদের কত? 24 ইঞ্চি। মানে এই পাইপের সাইজ ছিল 30 ইঞ্চি, এই পাইপের সাইজ হচ্ছে 24 ইঞ্চি। আচ্ছা, তারপর বলছে কি দা সাম অফ দা মাইনর হেড লস সাকশন এন্ড ডিসচার্জ। বলছে আমাদের হেড লস হইতে পারে, মানে হেডের লস হইতে পারে কতটুকু? 1.5 ফিট, সেটা লস হইতে পারে, মানে লসটা আমাকে যোগ দেয়া লাগবে। এখন বলছে দা ম্যাক্সিমাম ডেপথ অফ দা ওয়াটার, মানে একটা ট্যাঙ্ক যেটা আছে, এখানে ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কে আমি ম্যাক্সিমাম এখানে কতটুকু? বলছে 25 ফিট পর্যন্ত, মানে এই হাইটটা আছে 25 ফিট পর্যন্ত আমি কি করতে পারবো? কাউন্ট করতে পারবো, মানে পানি দিয়ে পূর্ণ করতে পারবো। এখন এটা বলছে। এখন আমাকে আরো বলছে যে ফ্রিকশন লস আছে তোমাদের, মানে এইচএফ ফ্রিকশন লস আছে আরো 1.5 ফিট। কোশ্চেনে আরো বলে দিছে ফ্রিকশন লস আছে 1.5 ফিট। এখানে বলছে আর ইফিশিয়েন্সি কত বলছে? ই কত বলছে? ই বলছে 67%। আমাকে বের করতে বলছে আমার P1 ইকুয়াল হচ্ছে কত, এই জিনিসটা আমাকে বের করতে বলছে। আমাকে P1 ইকুয়াল কত হবে সেটা আমাকে বের করতে বলছে। তো এখন আমি ফর্মুলা লিখি, দেখো ফর্মুলা হচ্ছে কি আমার, স্যার এখানে ওই যে এইচটা কি জানেন? HQ বাই দাঁড়াও আর এইচ কিভাবে আছে সেটা লিখবো আমি। P ইকুয়াল হচ্ছে HQ বাই 3960। এখন আমি তোমাদেরকে আবার বলছিলাম যে H হচ্ছে স্ট্যাটিক হেড, একটা হচ্ছে স্ট্যাটিক হেড, তাই না? এখন দেখো আমাকে যে সাকশন লিফটটা বের করো, H এর ফর্মুলা হচ্ছে H ইকুয়াল স্ট্যাটিক হেড প্লাস হচ্ছে তোমাদের ফ্রিকশন এন্ড ভেলোসিটি, ঠিক আছে? ফ্রিকশন এন্ড ভেলোসিটি লস। তো H ইকুয়াল, এখন দেখো আমাদের স্ট্যাটিক হেড ইকুয়াল আবার কি? আবার স্ট্যাটিক হেড SH, মানে স্ট্যাটিক হেড ইকুয়াল বলা যায় তোমাদের সাকশন L, মানে সাকশন লিফট প্লাস হচ্ছে তোমাদের DL, মানে হচ্ছে ডিসচার্জ লিফট, ঠিক আছে? H ইকুয়াল কি আমাদের স্ট্যাটিক হেড, ফ্রিকশন লস এন্ড ভেলোসিটি লস। ফ্রিকশন লস কত? 1.5। সাকশন লিফট, সাকশন পাইপের লস কত? 1.5। তো এগুলো পাইছি, কিন্তু স্ট্যাটিক হেডটাকে আমি পাইছি, মানে আসলে কতটুকু হাইট পর্যন্ত আমার পানি তোলা লাগবে এগুলো আমি জানি না। এখন আসো আমি আসলে বের করি, এই জিনিসগুলো একটু মুছে দিই, তোমরা লিখে রাখছো আশা করি আমি। এখন আসো আমাকে প্রথমে সাকশন লিফট নিয়ে আলোচনা করবো। সাকশন লিফট এখন দেখো এটা কততে আছে? পাম্পটা 192 হাইটে আছে, এটা আছে 180 তে, তাহলে সাকশন লিফট কত হবে? মানে এই লেন্থটা কত হবে? এই এলিভেশন 192 মাইনাস কত? 180 কত আছে দেখো? 12 মনে হয় না? জি স্যার 12। তো 12 কি স্যার? কি এটার নামটা কি দিলেন স্যার? এস কি লিখছেন? সাকশন লিফট। সাকশন লিফট। আর কত? ডিসচার্জ লিফট। ডিসচার্জ হবে এখান থেকে একদম রিজার্ভয়ারে যেখান পর্যন্ত পানি তুলবো। এখন দেখো এখান থেকে রিজার্ভয়ারে পানি তুলবো কতটুকু পর্যন্ত? আসলে 372 হচ্ছে রিজার্ভয়ারের একদম নিচের বেজ লেভেলটা। জি স্যার। নিব কত পর্যন্ত? 372 প্লাস 25 না? জি স্যার। তাহলে কত হবে? 372 যোগ 25 যোগ মাইনাস 192। 192 কত আসে স্যার? 205। 205। এখন হচ্ছে আমার স্ট্যাটিক হেড এসএইচ লিখলাম, তোমরা এটা শর্টকাটে লিখো না। স্ট্যাটিক হেড কত হবে তাহলে? মানে টোটাল হেড, মানে টোটাল স্ট্যাটিক হেড কত হবে?
আর এই যে 12 আর 205 যোগ করলে 12 আর 205 যোগ করে কত আসে? স্যার 217। এটা তো 217। আসলে স্ট্যাটিক হেড আসলে এটাকে বলে না, এটাকে বলে টোটাল হেড। সরি, এটাকে টোটাল হেড বলে, স্ট্যাটিক হেড বলে, ওইটাকে স্ট্যাটিক হেড বলে, মানে সব মিশিয়ে যোগ করলে যেটা আসে। তাহলে আমাদের টোটাল মানে তাহলে আমাদের এইচ এর ফর্মুলা কত হবে? এইচ ইকুয়াল কত হবে? এখানে কত পাইছো? 217। আর লস আছে কত আমার? দেড় কত করে আছে? 3। এখন কত আছে দেখো তো? 220 না? হ্যাঁ 220। আমার কথা কি বুঝতে পারছো? কিভাবে কি বের করছি বুঝছো? জি স্যার। আচ্ছা, এইটা গেল। তাহলে দেখো আমাদের ফর্মুলা কি ছিল? P ইকুয়াল স্যার HQ/3960। H কত পাইছো? 220। Q কত ছিল আমার? 6750। বারবার বলতেছে এটা কিন্তু অবশ্যই জিপিএম এ থাকা লাগবে। গ্যালন পার আওয়ার দিয়ে দেই, তারপর এটা কনভার্ট করা লাগবে। পাই কত? 3960। কত আসে? পি এর মান কত? 375। ঠিক আছে? হ্যালো হ্যালো, স্যার দেখতেছি কয়টা ঠিক আছে। এটাকে বলা হয় ওয়াটার হর্স পাওয়ার। এটাকে বলা হয় ওয়াটার হর্স জি স্যার পাওয়ার। ঠিক আছে 375। 375 আসলো। তাহলে P1 কি? P1 হচ্ছে P/E। P/E। E কত ছিল? 67। E ছিল 67% মানে 0.67 বাই 375। টোটাল কত আসে? 560 560 বিএইচপি। তার মানে হচ্ছে আমার কত হর্স পাওয়ারের মোটর লাগবে? 560 হর্স পাওয়ারের যদি আমি মোটর ইউজ করি, মানে পাম্প ইউজ করলে আমি ওই পর্যন্ত পানি ওই 6750 তে আমি করে কি করতে হবে? এত এত ডিসচার্জে আমি তুলতে পারবো। কোশ্চেনটি বুঝা গেছে? ম্যাথ কি বুঝছো? এখন দেখো স্যার দুইটা, স্যার একটা কোশ্চেন ছিল স্যার। দাঁড়াও আমি বলতেছি। এখন আমাদের ডিজে লিখে দিয়েছিলাম 30 ইঞ্চি, এখানে অনেক হাবিজাবি কথা ছিল, এগুলো আসলে কোনো দরকার নাই। তো পরীক্ষাও দেখা যাবে আসলে এরকম হাবিজাবি অনেক কথা থাকবে। বলো। স্যার ওই যে স্যার প্রথম যে স্যার দুইটা এইচ লেখছেন স্যার 1.5 ফিট করে, তো ওই দুইটা এইচ কি? ওই দুটো হচ্ছে ফ্রিকশন লস। মানে তুমি যখন দুইটাই পাম্প দিয়ে যখন পানি তুলবা, পাম্পের পাইপে অনেক টাইপের লস হয়। একটা হচ্ছে ভেলোসিটির জন্য লস হয়, একটা ফ্রিকশনের জন্য, ভেলোসিটির জন্য লস হয়, একটা ফ্রিকশন মানে ওয়ালের গায়ে যে পাম্পের গায়ে যে ফ্রিকশন হয় তার কারণে কি হয়? আমার হেড লস হয়, মানে আমি ওই হেড পর্যন্ত পানি তুলতে পারি না। বুঝছো? আর একটা হচ্ছে স্যার পাম্প। দুইটা কি এইচএফ? দুইটাই কি স্যার এইচএফ? না দুটো দেখবো এইচএফ না, দুটো এইচএফ না। এখানে জাস্ট একটা এইচএফ হচ্ছে ফ্রিকশনের জন্য হচ্ছে এইচএফ, আরেকটা বলছে তোমাদের সাকশন লস, একটা হচ্ছে এইচএস। এখানে ও আরেকটা আছে এইচএস। সাকশন এইচএস। এখন ও জি আরেকটা আছে স্যার। ব্যান্ডের কারণে। মনে করো অনেক সময় পাইপে দেখা যায় কি এরকম ব্যান্ড করে দেয় না? জি স্যার। ওই ব্যান্ডের কারণে তোমার কি হয়? আমার হেড লস হতে পারে। তো হেড লস হলে কি হতে পারে? আমার হেড লসটা যোগ করা লাগবে। তাইলে আমার কি আসবে? তোমাদের ওই পাম্পের হর্স পাওয়ারের পাম্প লাগবে কি? আরো বেশি হর্স পাওয়ারের পাম্প লাগবে। আমার কথা বুঝা গেছে? মজুমদার কিছু বলবা জি নাকি? স্যার একটার একটা দেখা হচ্ছে WHP আর একটা BHP কেন? একটা হচ্ছে হর্স পাওয়ার, এটা নরমাল। আরেকটা হচ্ছে ব্রেক হর্স পাওয়ার। ব্রেক হর্স পাওয়ার যেটা আমি বুঝাচ্ছি সেটা হচ্ছে তোমাদের মেইনলি হচ্ছে ওই যে ইফিশিয়েন্সি, 100% ইফিশিয়েন্সি যেটা। দাঁড়াও গেল কই? এইটা হচ্ছে তোমাদের ব্রেক হর্স পাওয়ার। ঠিক আছে? এই পয়েন্টটা হচ্ছে ব্রেক হর্স পাওয়ার, মানে হচ্ছে 100% ইফিশিয়েন্সি। যখন 0.67 ইফিশিয়েন্সিতে কত ছিল? মানে হচ্ছে 100% ইফিশিয়েন্সি যখন আমি ইউজ করব তখন ওইটা হচ্ছে আমার মেইন হর্স পাওয়ার। এখানে আমি 100% ইফিশিয়েন্সি পাবো। মানে যদি বলে দেই আমার কাছে 100% ইফিশিয়েন্সি আসলে কত বুঝাচ্ছে? এখানে 100% ইফিশিয়েন্সি বলতেছে আমার 0.67 ইফিশিয়েন্সির জন্য আমার আসলে কত লাগবে। আমি যদি 67% হচ্ছে ইফিশিয়েন্সি দরকার পড়ে তখন আমার 560 এর পাম্পটা লাগবে। সেটা হচ্ছে আমার ব্রেক হর্স পাওয়ার।
আমার কথা বুঝে গেছে? তো আমি যদি এই জি স্যার। যদি এই যে এখানকায় তোমাদের যাই, এখানে যদি আমি ইফিসিয়েন্সি আছে, ধরো এই ইফিসিয়েন্সিতে মতো আমি 67 পর্যন্ত টান দিয়ে যদি আমি এখানে নিচের দিকে নামাই, তাহলে যে পয়েন্টটা পাবো সেটা হচ্ছে আমার কি হর্স পাওয়ার, সেটা হচ্ছে আমার ব্রেক হর্স পাওয়ার। কথা বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? না স্যার। ম্যাথ কি বুঝতে পারছো? ম্যাথ গুলো বলো, এগুলো কি আরসিএস থেকে সোজা না কঠিন? ইজি আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আমরা তোমাদের নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস যেহেতু তোমরা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ক্লাস করলে তোমাদের সমস্যা হয়, আমারও নিজেরও প্রবলেম হয় একটানা ক্লাস নিতে। স্যার তো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের প্রবলেম 2 করব, প্রবলেম 3 করব, এবং প্রবলেম 5 নাম্বারটা হচ্ছে তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট। 5 নাম্বারটা কেন অ্যাসাইনমেন্ট দিছি? কারণ প্রবলেম 2 আর প্রবলেম 3 এর কম্বিনেশন, প্রবলেম 2 আর প্রবলেম 3 এর কম্বিনেশনে হচ্ছে আমাদের প্রবলেম 5। তো প্রবলেম 5টা হচ্ছে, যেহেতু তোমাদের কাছে বই নাই, প্রবলেম 5টা হচ্ছে আমি তোমাদের কাছে লিখে দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, তো যারা আচ্ছা, আজকে তো সবাই আসো নাই তো? আসছে সবাই? একজন আসে নাই, কে আসে নাই? কে বাইরে হয়ে গেল একটু? ওই যে বিহানের মোবাইলে চার্জ কমে গেছে। আচ্ছা না, ঠিক আছে, সবাই এমবি সবাই- শেষ। এমবি শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকে ক্লাসে যদি পর্যন্ত স্যার আমার না স্যার কারেন্ট চলে গেছিল স্যার, স্যার এটা একটু ভিডিওটা আপলোড আমি করে তোমাদের দিন রাতের মধ্যে আপলোড দিয়ে দিব, সবাই দেখে নিও আর কি। ঠিক স্যার, আছে? একটু তাড়াতাড়ি দিয়ে দিন। স্যার, আসসালামু আলাইকুম। রাত হবে আর কি। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো। আচ্ছা, আল্লাহ হাফিজ স্যার।